একটি বাড়ির সামনে মিকি নামের একজন লোককে দেখতে পায় যে গান শুনছে এবং সিগারেট টানছে। সে ভিতরে যেতে চলেছে, ঠিক তখনই বেন বেরিয়ে এসে তাকে দৌড়াতে বলে। ভিতর থেকে ভয়ঙ্কর শব্দ আসতে শুরু করে। বেন কয়েকটি গুলি চালায় এবং তারা দুজনে এখান থেকে পালিয়ে যায়। দেখা যায় যে কয়েক মাস আগে একটি জুম্বি ভাইরাসের কারণে পৃথিবী পুরোপুরি বদলে গেছে। এখন বেন এবং মিকি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং বেঁচে থাকার চেষ্টা করছে। দুইজনে এক সময় বেসবল খেলোয়াড় ছিল। জুম্বি মারার ব্যাপারে বেনের যথেষ্ট অভিজ্ঞতা আছে, কিন্তু মিকি এখনো লড়াই করতে অভ্যস্ত হতে পারেনি। যখনই সুযোগ পায় তারা প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। তারা যেখানে নিরাপত্তার জায়গা পায় সেখানে বিশ্রাম নেয়। এই বদলে যাওয়া পৃথিবীতে জীবন কেমন তারা বোঝার চেষ্টা করে। তারা তাদের যাত্রা চালিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে আরেকটি বাড়িতে পৌঁছায়। বাড়িটি খালি কিনা তা দেখতে বেন প্রথমে ভিতরে যায়। সবকিছু ঠিকঠাক মনে হলে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। বাড়িতে কোনো কাজের জিনিস না পেয়ে বেন রাতের খাবারের জন্য মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিকি হতাশ হয়ে থাকে এবং তার ব্যাগ থেকে সমস্ত মাছ বের করে ফেলে। বেন তাকে আগুন জ্বালাতে বলে, কিন্তু মিকি তার হেডফোন লাগিয়ে চলে যায়। কিছুক্ষণ পর মিকি বেনের মারা কয়েকটি জুম্বির মৃতদেহ দেখতে পায়। এতে সে ভয় পেয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় যে বেন বলেছিল জঙ্গলে কোনো জুম্বি থাকবে না। বেন মিকিকে বুঝায় যে সে বলেনি যে একদমই থাকবে না, বরং বলেছিল যে তাদের সংখ্যা কম হবে, এবং এখন পর্যন্ত সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। আরো কয়েক মাইল গাড়ি তারা রাস্তার পাশে একটি পরিত্যক্ত গাড়ি খুঁজে পায়। বেন গাড়ির দরজা খুলতে ভিতর থেকে একটি জুম্বি বেরিয়ে আসে। বেন সঙ্গে সঙ্গে সেটির মাথায় গুলি করে। এরপর বেন গাড়ির ভিতরে ঢুকে, কিন্তু গন্ধটা এতটাই খারাপ ছিল যে তার গা ঘিনঘিন করে ওঠে। ভাগ্যক্রমে গাড়িটাও তখন চালানোর যোগ্য ছিল। তারা সে একই গাড়িতে তাদের যাত্রা চালিয়ে যায়। গাড়িটি কোনো সমস্যা ছাড়াই চলতে থাকে এবং তারা বাইরের দৃশ্য উপভোগ করতে থাকে, কিন্তু রেডিওটা কাজ করছিল না। একদিন বিকালে মিকি তার পুরনো প্রেমিকার কথা মনে পড়ে এবং সে বেনকে তার বাড়িতে নিয়ে যেতে রাজি করায়। বেন জুম্বির খুঁজে বাড়িটি তল্লাশি করে। মিকি তার প্রেমিকার কিছু পুরনো জিনিস খুঁজে পায়। গ্যারেজে বেন কিছু দরকারি সরঞ্জাম এবং দুটি ওয়াকি-টকি খুঁজে পায়। মিকি একটি দাঁত মাজুনি খুঁজে পায় এবং অনেকদিন পর তারা দাঁত মাজতে সক্ষম হয়। এরপর বেন গাড়ির পিছনের সিটটিকে একটি খোলা জায়গায় পরিণত করে, সেখানে চাদর ও বালিশ রাখে। মিকি বাড়িতে থাকতে চায়, কিন্তু বেন রাজি হয় না এবং তাদের মধ্যে তর্ক শুরু হয়। বেন মিকিকে মনে করে দেয় যে তারা 3 মাস ধরে একই গাড়িতে আটকা পড়েছিল, খাবার ফুরিয়ে গিয়েছিল এবং তারা কুকুরের খাবার খেতে বাধ্য হয়েছে। তারপর বাধ্য হয়ে সে একই কুকুরকে তাদের হত্যা করে খেয়ে ফেলতে হয়েছে। জুম্বির মহামারীর শুরুতে মিকির পরিবারও মারা গিয়েছিল, কারণ তারাও ওই বাড়িতে আটকা পড়েছিল। মিকি তখনও থেকে যাওয়ার জন্য জেদ ধরে। বেন রেগে চিৎকার করে ওঠে। এরপর তারা দুইজনে চলতে শুরু করে। মিকি বাস্তবতা এড়ানোর জন্য বেশিরভাগ সময় হেডফোন পরে থাকে। পথে তারা গুরুতে ভরা একটি মাঠের সামনে এসে পড়ে। বেন থেমে গরুগুলোকে আদর করে। কিছুক্ষণ পর বেন মিকিকে জিজ্ঞাসা করে সে বেসবল খেলবে কিনা, কিন্তু মিকি সঙ্গীতে এতটাই মগ্ন ছিল যে সে বেনের কথা শুনতে পায়নি। বেন মিকির সাথে মজা করে আর মিকি তার পিছন থেকে চুপি চুপি এসে তাকে ভয় পেয়ে দেয়। তখন বেন ব্যাখ্যা করে যে সারাক্ষণ হেডফোন পরে থাকলে তার মৃত্যু হতে পারে। এরপর মিকি ওয়াকি-টকির ব্যাটারিগুলো বদলে দেয় এবং বেনকে একটি দেয়, যাতে সে এর পরিসীমা পরীক্ষা করতে পারে। তারা যখন মজা করছিল এবং কথা বলছিল, তখন তারা দুর্ঘটনাক্রমে অন্য লোকদের কাছ থেকে সংকেত পেতে শুরু করে। এনি নামের একটি মেয়ে এবং ফ্লাক্স নামের একজন পুরুষ রেডিওতে কথা বলছিল। তারা একটি ক্যাম্পের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, এমনকি সিনেমা দেখা নিয়েও কথা বলে। কিছুক্ষণ দ্বিধা করার পর মিকি তাদের কাছে যায় এবং জিজ্ঞাসা করে সেও বেন তাদের ক্যাম্পে আসতে পারবে কিনা। সে আরো বলে, আমরা তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু সে উত্তর পায় যে ক্যাম্পে আরো কোনো জায়গা বাকি নেই এবং তার আমাদের খোঁজার চেষ্টাও করা উচিত নয়। ফ্লাক্স তাকে তাদের ফ্রিকোয়েন্সি থেকে দূরে থাকতে বলে এবং রেডিওটি বন্ধ করে দেয়। বেন এতে বিচলিত হয়ে বলে মনে হয় না কোনো কাজ হবে, কিন্তু মিকি ধৈর্য হারিয়ে ফেলে। তিনি বলেন যে তিনি এসব নিয়ে ক্লান্ত, তাকে সারাক্ষণ খাবারের জন্য শিকার করতে হয়, আর এখন তিনি বেনের গন্ধ সহ্য করতে পারেন না। কিন্তু বেন হেসে বলে, যখন তারা আমাদেরকে সাথে চায় না তখন এইসব নিয়ে ভেবে লাভ নেই। পরে কয়েকদিন ধরে মিকি বারবার রেডিওতে ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পান না। বেন লক্ষ্য করে যে মিকি বিশেষভাবে এনির নাম ধরে ডাকছেন। তখন সে বুঝতে পারে যে মিকি এতটা একা যে তিনি কেবল একটি কণ্ঠের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। বেন তাকে রাগে এবং বলে, তুমি নিশ্চয়ই তোমার মাথায় সিনেমার নায়িকার মতো একটি সুন্দরী মেয়ে ছবি এঁকেছ। বাস্তবে এনি হয়তো একজন বিদ্যা ছাড়া আর কিছুই নয়। মিকি পাল্টা জবাব দেন, এই জুম্বি আক্রান্ত পৃথিবীতে একমাত্র তুমি তো মোটা হচ্ছ। কিন্তু বেন তার কথায় কোনো কিছুই মনে করে না এবং বলে যে সে তাকে ছাড়া আর কাউকে চেনে না। পরে তারা একটি হোটেলে থামে। বেন গাড়িতে থেকে যায়
যায়, কিন্তু মিকি জোর করতে থাকে যে তাদের ভিতরে যাওয়া উচিত। কে জানে, হয়তো কোনো একটা ঘরে কোনো জীবিত মানুষ খুঁজে পাওয়া যাবে। কিন্তু বেনের কথা মতো একটা ঘর জম্বিতে ভর্তি। বেনকে বাইরে গিয়ে তাদের সাথে লড়তে হয়, আর মিকি বরাবরের মতোই লুকিয়ে থাকে। মিকি অভিযোগ করে যে তারা হয়তোবা হেঁটেই চলে যেতে পারতো, আর প্রতিবারই জম্বিদের সাথে লড়াই করার কোনো দরকার নেই। এ নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। বেন মিকিকে চ্যালেঞ্জ করে বলে, যদি তুমি এই কথা বলে থাকো তাহলে নিজে গিয়ে জম্বিদের সাথে লড়ো। আর তুমি কি করে ভুলে যাও যে এই জম্বিরাই তোমার পরিবারকে মেরে ফেলেছে? মিকি তখনও আতঙ্কিত, তাই বেনকে আবারও সবকিছু একাই করতে হয়। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় বেন একটা ঝর্ণা দেখতে পায়, সেটা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। অবশেষে গোসল করার জন্য একটা সুযোগ পেয়েছে ভেবে খুবই খুশি হয়। এদিকে মিকি গায়েতে ঘুমাচ্ছিল, ঠিক তখনই একটা জম্বি কাছে এসে তাকে চমকে দেয়। প্রথমে সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তারপর সে দেখে যে জম্বিটা আসলে জানালার কাছে দাঁড়িয়ে থাকা একটি সুন্দরী মেয়ে। মিকি তার ভয় ভুলে গিয়ে সে অন্যরকম আচরণ করতে শুরু করে। হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়, যা জম্বিটিকে মেরে ফেলে। মিকি কি করছিল তা দেখে সে হি হি করে হেসে ওঠে এবং সেখান থেকে চলে যায়। তারা জঙ্গলে কয়েকটি বাড়ি খুঁজে পায়, কিন্তু সবগুলোই খালি দেখতে পায়। কিছুক্ষণ পর গাড়ির তেল শেষ হয়ে যায় এবং তাদের সেটা ফেলে আসতে হয়। একদিন তারা শোবার ঘর সহ একটি বাড়ি খুঁজে পায়। মিকি বলে যে তারা আজ রাতে সেখানে থাকবে এবং এবার সে কারোর কথা শুনবে না। সে তার জিনিসপত্র গোছাতে শুরু করলে খেয়াল করে যে তার হেডফোনটি নেই। মিকির সাথে সাথে বাইরে ছুটে যায় এবং দেখে যে বিন তীর বাজাচ্ছে, আর তার কাছেই তার গান শোনার হেডফোনটি রয়েছে। মিকি যখন তার হেডফোনটি ফেরত চাই, বেন দিতে অস্বীকার করে। সে বলে, যদি তুমি পালানোর কোনো পথ ছাড়া একটা বন্ধ করে ঘুমাতে চাও তাহলে হেডফোনের মতো মনোযোগ নষ্টকারী জিনিস এড়িয়ে চলতে হবে। মিকি বাচ্চার মতো মুখ গোমড়া করে এবং রাগে তীরগুলো মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। রাতে খাবারের সময় বেন গাড়ির ঘটনাটা নিয়ে মিকিকে খেপায়, কিন্তু মিকি চুপচাপ তার শোবার ঘরে চলে যায়। সেখানে সে আবারও ইনির সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং এবার সে সত্যি ফোন ধরে। সে বলে যে তোমার সাথে কথা বলা আমার বারণ এবং তুমি ক্যাম্পটা যেমনটা ভাবছো তেমনটা নয়। মিকি তবুও বলে, আমি সেখানে যেতে চাই, কারণ এভাবে ঘুরে বেড়ানো আমি ক্লান্ত হয়ে গেছি। সে আরো বলে যে আসলে বেন আর আমি কখনোই ভালো বন্ধু ছিলাম না। এইসব যখন ঘুরছিল তখন আমরা শুধু একই দলে খেলতাম, কিন্তু এ নিয়ে তার কথায় কোনো আগ্রহী নয়। সে ফোনটা রেখে দেয়। এদিকে বেন হলে বসে গান শুনতে মদ খাচ্ছে আর নাচতেছে। তারপর সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে বাড়ি গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ফিরে এসে দেখে যে সে নিশ্চিতে ঘুমাচ্ছে। বিপদকে এমন ভাবে ক্রমাগত ছোট করে দেখানোর কারণে বেন ভীষণভাবে রেগে যায়। তাই সে তাকে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। বেন মিকির বিছানায় একটা লাঠি রাখে এবং জঙ্গল থেকে তার হাতে থাকা জম্বিটিকে নিয়ে আসে। সে জম্বিটাকে মিকির ঘরে ঠেলে দেয়, তাকে জাগিয়ে তুলে এবং বাড়ি থেকে দরজা বন্ধ করে দেয়। ভয়ে মিকির সাহায্যের জন্য চিৎকার করে ওঠে, কিন্তু বেন বলে, এখন তোমাকে আত্মরক্ষা করতে শিখতে হবে। অনেক ভয় আর চেষ্টা পরে মিকি অবশেষে লাঠি দিয়ে জম্বিটাকে মেরে ফেলে। বেন দরজা খুলে এবং তার জন্য গর্ববোধ করে, কিন্তু মিকি রেগে গিয়ে তাকে আক্রমণ করে, কয়েকবার ঘুষি মেরে চলে যায়। বেন মিকির পিছু পিছু যায়। বেন তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। তারা সবকিছু পরিষ্কার করে এবং তারপর বেন বেসবল ও মজার মজার শব্দ শুনে মিকির মন ভালো করার চেষ্টা করে। সে তাকে মনে করে দেয় যে এনি ছিল শুধু রেডিওর একটি কণ্ঠস্বর। এরপর মিকি আরো সতর্ক হয়ে ওঠে এবং বেনকে সাহায্য করে। বেনও তার সারাক্ষণ গান শোনার অভ্যাস ভাঙতে শুরু করে। যখন তারা একটি আপেল বাগান খুঁজে পায়, তারা পেট ভরে আপেল খায় এবং বেসবল খেলে। অবশেষে তারা দুইটি গাড়ি নেয় এবং তারা একটি গাড়ি থেকে পেট্রোল বের করে অন্যটায় ঢালার চেষ্টা করে। মিকি দেখতে পায় যে গাড়ির ইঞ্জিন এখনো গরম, যার মানে গাড়ির চালকরা নিশ্চয়ই কাছাকাছি আছে। বেন জুড়ে চিৎকার করে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। হঠাৎ জিরি পিছন থেকে মিকিকে আক্রমণ করে এবং একটি ছুরি দিয়ে তাকে চেপে ধরে। সে গাড়ি চাবি দাবি করে, বলে যে তাকে এরিজোনায় যেতে হবে। বেন তার বন্দুক বের করে বলে যে তার কাছে চাবি নেই। বেন আরো বলে যে এরিজোনায় হয়তোবা কিছু অবশিষ্ট নেই, তাই এসব করার কোনো মানে হয় না। কিন্তু জিরি জোর দিয়ে বলে যে তাকে বাড়ি যেতে হবে। যখন জিরি আবারও মিকিকে মেরে ফেলা হুমকি দেয়, বেন তার বন্দুক নামিয়ে রেখে বলে যে চাবি গাড়ির ভিতরে আছে। জিরি মিকিকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে পড়ে। বেন প্রকাশ করে যে চাবি আসলে তার পকেটে আছে। এটা থেকে জিরি বেনকে গালিগালাজ করতে শুরু করে এবং দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বেন তাকে দাওয়া করে গুলি করে। মিকি বেনের উপর চিৎকার করে বলে যে একজন সাধারণ মানুষকে হত্যা করেছ। মিকি বেনকে বলে যে সে নিজের জীবন বাঁচাতে এটা করেছে। দুইজনের মধ্যে তর্ক শুরু হয়। ঠিক তখন আরেকটি গাড়ি এসে থামে। মিকি বেন আবারও তাদের বন্দুক বের করে। গাড়িটি থেকে একটি মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো। সে বলল, আমি শুধু আমার অন্য গাড়িটা নিতে এসেছি এবং কোনো ঝামেলা চাই না। সে এবং তার সঙ্গী খালি গাড়িটা গ্যাস ভরতে শুরু করে এবং তাকে জিরি সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। বেন পুরো ঘটনাটি খুলে বলে। মেয়েটি বলল যে তারা ঠিক কাজই করেছে। তারা যখনই চলে যেতে শুরু করে, মিকি বেন কণ্ঠস্বরটি চিনতে পারে এবং বুঝতে পারে যে এটা এনির সঙ্গে
সঙ্গে সঙ্গে বেনের পায়ে গুলি করে এবং ব্যাপারটা এখানেই শেষ না করার জন্য মিকিকে বকাঝকা করে। সে বেনের চাবিগুলো নিয়ে মাঠের মাঝখানে ছুঁড়ে ফেলে দেয় যাতে সে তাদের অনুসরণ করতে না পারে। সে আরো বলে, তোমাকে আবার দেখলে মেরে ফেলবো। এনি এবং তার সঙ্গীরা চলে যায়। মিকি অনেকক্ষণ ধরে চাবিগুলো খোঁজার চেষ্টা করছিল কিন্তু কোথাও খুঁজে পায় না। বেন তার আহত পায়ের কারণে কিছু করতে না পেরে মিকিকে বলে যে অন্ধকার হয়ে আসতেছে, তাই তাদের এখানে বিশ্রাম নেওয়া উচিত। মাঝরাতে একটি উদ্ভট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তারা আলো জ্বালিয়ে দেখে যে একদল জম্বি তাদের গায়ের দিকে এগিয়ে আসতেছে। ভয় পেয়ে মিকি গাড়ি থেকে দূরে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বেন পায়ে অক্ষমতার কারণে নড়তে পারে না। গাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। সকাল হয়ে গেলেও পরিস্থিতি একই থাকে। জম্বিরা গাড়িটিকে ঘিরে ফেলে এবং তারা দুজন ভিতরে আটকা পড়ে থাকে। মিকি গান শুনে নিজেকে শান্ত করার চেষ্টা করে কিন্তু জম্বিদের আওয়াজ গানের চেয়েও জোরালো। মিকি তখন বলে যে তাদের কোনোভাবে গাড়িটা চালু করার চেষ্টা করা উচিত, কিন্তু বেন তাকে মনে করে দেয় যে তারা অনেকবার চেষ্টা করেছে কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে, কারণ এটা সিনেমার মতো অতটা সহজ নয়। এই নিয়ে দুজনের মধ্যে আবারও তর্ক শুরু হয়। বেন বলে যে সব দোষ তার, কারণ তার জন্য এনে তাকে গুলি করেছিল। বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু জুম্বিরা যায় না। তাদের একটানা গর্জন তাদের দুজনকে পাগল করে তোলে। তাদের ভয়ানক মুখগুলো এড়ানোর জন্য তারা গাড়ির জানালাগুলো চাদর দিয়ে ঢেকে দেয়। যখন তাদের জল ফুরিয়ে যায় তারা সাবধানে তাদের পাত্রে থাকা অবশিষ্ট জলটুকু পান করে। ভবিষ্যতে কোনো আশা না দেখে তারা মদ্যপান করে। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু তারা মিকের কারণে এই বিপদে পড়েছে তাই তারা চাবি খুঁজতে বাইরে যাবে। মিকি গাড়ির সানরুফ দিয়ে বেরিয়ে আসে এবং মাঠে চাবি খুঁজতে যায়। এদিকে বেন সিগারেট টানতে টানতে অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। কিছুক্ষণ পর বেন মিকির কণ্ঠস্বর শুনতে পায়। সে দ্রুত সানরুফ খোলে কিন্তু মিকি জানান যে তাকে একটি জম্বি কামড়েছে। তারা দুজনে ভেঙে পড়ে। মিকি বলে, আমার খুব ভয় করছে। বেনের ইচ্ছা না থাকা সত্ত্বেও তার বন্দুক বের করে মিকিকে গাড়ি থেকে নেমে আসতে বলে। মিকি রাজি হয় না, কারণ তিনি বেঁচে থাকার জন্য একটি সুযোগ চান। যন্ত্রণায় চিৎকার করতে করতে বেন তাকে গুলি করতে বাধ্য হয়। এরপর বেন রেডিওতে এনির একটি বার্তা পায়, মিকির মৃত্যুর জন্য তাকে দায়ী করে। সে আরো বলে, আমি তোমাকে মেরে ফেলবো। বেন বেশ কয়েকদিন ধরে গাড়িতে বেঁচে থাকে এবং আবার বাইরে বেরিয়ে বেঁচে থাকার জন্য সিদ্ধান্ত নেয়। সে হেডফোন কানে লাগিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।